হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো তোমাদের যে ৯ তারিখ ৯ মার্চ আরপিএফ এর যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে সেগুলো আজকে আমরা দেখব। অর্থাৎ তোমাদের ৯ তারিখের অল শিফটের কোয়েশ্চেন আজকে আমরা করব। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ৩ টা শিফটের কোয়েশ্চেনই আজকে আমরা করব। ঠিক আছে? ৯০ টা এখানে প্রশ্ন আছে। তো ১ম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ক্লাসটা করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখবে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়েছে। আগের যে শিফটগুলো ছিল সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন এখানে রিপিট হয়েছে। অর্থাৎ আগামী দিনেও রিপিট হবে। দেখো ১ম এর প্রশ্ন কি বলা আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়েছে? অর্থাৎ এক্সিকিউটিভ থেকে তোমার জুডিশিয়ারিকে আলাদা করা হয়েছে কোন আর্টিকেলে? তো সেখানেই আছে আর্টিকেল 50। এখানেই বলা আছে যে সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি। এটা কিসের মধ্যে পড়ে? ডিপিএসপির মধ্যে পড়ে। ডিপিএসপি। তাহলে ডিপিএসপি থেকে প্রচুর আর্টিকেল তোমাদের পরীক্ষায় আসছে। ডিপিএসপির যে আর্টিকেলগুলো আছে সেগুলো ভালো করে দেখবে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ৩৬ থেকে ৫১ পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে খুব ভালো করে এখানে একটু দেখে রাখবে। ঠিক আছে? এরপরে দেখো বলা আছে মোহন বীণা। মোহন বীণা কে আবিষ্কার করেন? পণ্ডিত বিশ্বমোহন ভট্ট হয়ে যাবে কারেক্ট। এটা আমি তোমাদেরকে আগে একটা এক্সট্রা পয়েন্টে বলেছিলাম। তাহলে এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোন হিন্দুস্তানি অর্থাৎ ভারতীয় ধ্রুপদী ওস্তাদ ১৯৯৩ সালে ১৯৯৩ সালে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন, সেটা হয়ে যাবে বিশ্বমোহন ভাট। অর্থাৎ তিনি ১৯৯৩ তিনি গ্র্যামি পুরস্কার জয় করেছিলেন। ঠিক আছে? কিসের জন্য? মিটিং বাই দ্য রিভার এই অ্যালবামের জন্য। দেখো বলা আছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? সেটা হয়ে যাবে সেতার। সেতারের সঙ্গে সম্পর্কিত হয়ে যাবে রবিশঙ্কর। ভারতরত্ন কবে পেয়েছিলেন? ১৯৯৯। পদ্মবিভূষণ পেয়েছিল ১৯৮১ তে, পদ্মভূষণ ১৯৬৭ তে আর একাডেমি পুরস্কার পেয়েছিল ১৯৬২ তে। নাটক একাডেমি পুরস্কার। দেখো এরপরে কি বলা আছে? সন্তুর। সন্তুরের সঙ্গে কারা যুক্ত? দেখো এরকম এখান থেকেও প্রশ্ন আসছে প্রচুর। তাহলে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেগুলো ভালো করে দেখে নেবে। সন্তুর হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা, ভোজন সোপারি। বাঁশি হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ। তবলা হয়ে যাবে জাকির হোসেন, আল্লা রাখা, সাবির খান, পণ্ডিত কিষান মহারাজ। সরোদ হয়ে যাবে আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত। শেহনাই হয়ে যাবে বিসমিল্লাহ খান, কৃষ্ণরাম চৌধুরী, আলী আহমেদ হোসেন। সেতার হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর, শহীদ পারভেজ খান আর বুদ্ধাদিত্য মুখার্জি, অনুষ্কা শঙ্কর। তাহলে এগুলো হয়ে যাবে সেতারের সঙ্গে। সরঙ্গীর সঙ্গে হয়ে যাবে শাকুর খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, সুলতান খান। বীণা হয়ে যাবে আইগির শ্যামসুন্দর আর দোরাইস্বামী আয়াঙ্কার। এম.এস. গোপালকৃষ্ণনের কিসের সঙ্গে যুক্ত? এটা জিজ্ঞেস করেছে। তাহলে এম.এস. গোপালকৃষ্ণন তিনি কর্ণাটকের সঙ্গীত ক্ষেত্রের একজন বেহালাবাদক। একজন ভায়োলিন ভায়োলিনের সঙ্গে তিনি যুক্ত। এরপর দেখো কি বলা আছে? ২০২৪ সালে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সন্ত্রাস বিরোধী বৈঠক কোথায় হয়েছিল? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ১৪তম, যেটা হয়েছিল নয়া দিল্লিতে। অর্থাৎ নতুন দিল্লিতে হয়েছিল ২০২৪। এর পরের যেটা ১৫তম হবে সেটা হবে ক্যানবেরাতে, অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। দেখো এখানে বলা আছে গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে অর্থাৎ গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটার মোট দৈর্ঘ্য কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। যেহেতু আমাকে জিজ্ঞেস করে এটা কবে শুরু হয়েছিল? এর যে স্টার্ট হয়েছিল সেটা ১৯৯৯ এ কে শুরু করেছিল? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সরকার এটাকে শুরু করেছিল। ৪ টা শহরকে জোড়া হয়েছে। কোন, কোন শহরগুলো? ভারতে যদি তুমি দেখো এখানে থাকবে দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই ৪ টা শহরকে যোগ করা হয়েছে এই গোল্ডেন কোয়াড্রিলেটারাল এর মাধ্যমে। সবথেকে বেশি দূরত্ব কার মধ্যে আছে এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। টোটাল হচ্ছে ৫,৮৪৬ কিলোমিটার। আর দিল্লি থেকে কলকাতা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে তোমার ১৪৫৩ কিলোমিটার। চেন্নাই থেকে মুম্বাই এটা হচ্ছে তোমার ১২৯০। কলকাতা থেকে চেন্নাই এটা সবথেকে লংগেস্ট। এই দূরত্বটা সবথেকে বেশি। সেটা হয়ে যাবে ১৬৮৪। আর মুম্বাই থেকে দিল্লি সেটা হয়ে যাবে ১৪১৯। তাহলে এখানে সবথেকে বেশি দূরত্ব কোনটা? কলকাতা আর চেন্নাইয়ের মধ্যে সবথেকে বেশি দূরত্ব। এই পয়েন্টটাও ভালো করে দেখে রাখবে। কলকাতা আর চেন্নাই ১৬৮৪ কিলোমিটার। নেক্সট দেখো কি বলা আছে? মৌসুমী বেকারত্ব কাকে বলা হয়? মৌসুমী বেকারত্ব হচ্ছে তোমার এক সময় বছরের একটা নির্দিষ্ট মাসগুলিতে যখন কাজ খুঁজে পাওয়া যাবে না বা চাকরির অভাব হবে তখন সেটাকে আমরা বলব মৌসুমী বেকারত্ব।
বছরের একটা নির্দিষ্ট মাসগুলিতে। এগুলো গ্রামীণ বা শহর উভয় জায়গাতেই আমরা দেখতে পাই। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে ৫২ থেকে ৭৮ নম্বর ধারায় কি উল্লেখ আছে? তোমাদের আর্টিকেল যে আছে ৫২ থেকে ৭৮ পর্যন্ত সেখানে কি বলা আছে? দেখো ৫২ থেকে এখান থেকে আমরা বুঝতে পারছি প্রেসিডেন্ট শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে ইউনিয়ন আর এক্সিকিউটিভ এর সঙ্গে এটা সম্পর্কিত। ইউনিয়ন আর এক্সিকিউটিভ। এর মধ্যে কি আছে? রাষ্ট্রপতি থাকবে, উপরাষ্ট্রপতি থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রিপরিষদ অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, ভারতের অ্যাটর্নি জেনারেল থাকবে। এগুলো আছে সব এই ৫২ থেকে ৭৮ পর্যন্ত। বলা আছে নন্দা দেবী জাতীয় উদ্যান। নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী জাতীয় উদ্যান এটা হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। উত্তরাখণ্ডে আছে চামেলি জেলাতে। মনে রাখবে এটা হচ্ছে ১৯৮২ সালে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এর ১ম নাম ছিল সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। এরপরে কি হয়েছে ২০০৫ এ এর নাম চেঞ্জ হয়ে গেছে। দেখো কি বলা আছে কাকোরি ট্রেন ডাকাতি এটা কবে হয়েছিল? কাকোরি ট্রেন অ্যাকশন এর নাম চেঞ্জ হয়ে গেছে। কাকোরি ট্রেন অ্যাকশন হয়ে গেছে এখন। এটা ট্রেন একটা লুট করা হয়েছিল যেটা তোমার ৯ই অগাস্ট ১৯২৫ এ হয়েছিল। আর যে অর্গানাইজেশন এটার প্ল্যান করেছিল সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সেখানে কারা জড়িত ছিল? রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, কেশব চক্রবর্তী, মুকুন্দি লাল আর বনোয়ারি লাল। এটি উল্লেখযোগ্য যে স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল দেখো এখানে মনে রাখবে ভালো করে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান আর রোশন সিংকে কাকোরি ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য ১৯শে ডিসেম্বর ১৯৮৭ ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল? রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান আর রোশন সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। বলা হচ্ছে কোন ভারতীয় হকি খেলোয়াড় ২০২৪ সালে এফআইএইচ প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জিতেছে? প্লেয়ার অব দ্য ইয়ারের খেতাব কে জিতেছে? সেটা হয়ে যাবে হরমনপ্রীত সিং। ঠিক আছে? হরমনপ্রীত সিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে জিজ্ঞেস করে এফআইএইচ এখানকার গোলরক্ষক অর্থাৎ তোমার গোলকিপারের অ্যাওয়ার্ড সেটা কে জিতেছে? সেটা জিতেছে পিয়ার শ্রীজেশ। কে জিতেছে? পিয়ার শ্রীজেশ। যদি তোমাকে জিজ্ঞেস করে হকিতে ইন্ডিয়ার র‍্যাংক কত? ইন্ডিয়ার র‍্যাংক 5th হকিতে। এটাও মনে রাখবে। এরপরে বলা আছে দেখো কোন আইনের অধীনে মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় করা হয়েছিল? ভারতের ভাইসরয় করা হয়েছিল কাকে? মাউন্টব্যাটেনকে। মাউন্টব্যাটেন ছিল শেষ নাকি? শেষ ভাইসরয় হিসাবে বিখ্যাত মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ মাসে তিনি নিযুক্ত হয়েছিলেন। কোন অ্যাক্টের মাধ্যমে? এখানে তো অ্যাক্ট লিখাই নেই। দাঁড়াও। দেখো এখানে যে জিজ্ঞেস করে রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ এসেছিল। এখানে বাংলার গভর্নরের নাম চেঞ্জ করে কি করা হয়েছিল? গভর্নর জেনারেল করা হয়েছিল। ঠিক আছে? ১ম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন। তারপরে কি বলা আছে? ভারতের গভর্নর জেনারেল ১৮৩৩ চার্টার অ্যাক্টের মাধ্যমে ১৮৩৩ দ্বারা বাংলার গভর্নর জেনারেলের ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল। ঠিক আছে? অর্থাৎ আর ১ম ছিল ভারতের গভর্নর জেনারেল সেটা হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। দেখো ১ম এ ছিল কেবলমাত্র বাংলার গভর্নর, সেটার নাম পরিবর্তন করা হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সেটা হয়েছিল 1773 তে যেখানে ১ম ছিল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল কবে? চার্টার অ্যাক্ট ১৮৩৩ এ উইলিয়াম বেন্টিং ছিল ১ম। এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮০০ সরি ১৯ ১৮০০ হবে। ১৮৫৮ তে এসেছিল। তো সেখানেই হয়ে যাবে ভাইসরয়। ভাইসরয় কে হয়ে যাবে? লর্ড ক্যানিং। ভাইসরয় লর্ড ক্যানিং হয়ে যাবে ১ম। বলা আছে বেকিং সোডার রাসায়নিক সূত্র ও রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক সূত্র আর রাসায়নিক নাম সেটা হয়ে যাবে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট এটাকে আমরা বলব বেকিং সোডা। ডক্টর ভীমরাও আম্বেদকর ১৯৪৭ থেকে ১৯৫১ সাল পর্যন্ত কোন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? কোন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? তিনি হয়ে যাবে আইন আর বিচার মন্ত্রী ছিলেন। কে ছিলেন? আইন আর বিচার মন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। ঠিক আছে? এরপরে দেখো বলা আছে নিম্নলিখিত মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নরমপন্থী নেতা কে ছিলেন না? নরমপন্থী নেতা কে ছিলেন না সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ১৯০৭ সালে সুরাট অধিবেশনে রাসবিহারী বোস কংগ্রেসের ২ টি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে নরমপন্থী, আরেকটা হচ্ছে চরমপন্থী। একটা হয়ে যাবে নরমপন্থী, আরেকটা হয়ে যাবে চরমপন্থী। সুরাট পার্টিশন নামে পরিচিত। এটা ১৯০৭ এ হয়েছিল। সেখানকার যে সভাপতি ছিল সে হয়ে যাবে আইএনসির সভাপতি তখন ছিল রাসবিহারী বোস।
সুরাট অধিবেশনের সভাপতি রাসবিহারী বোস। কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। এই চরমপন্থীদের আবার ৩ টা দল ছিল। একটা বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মহারাষ্ট্রের দল ছিল। একটা বিপিনচন্দ্র পাল আর অরবিন্দ ঘোষের নেতৃত্বে বেঙ্গল গ্রুপ ছিল। আর লালা রাজপথ রায়ের নেতৃত্বে পাঞ্জাব গ্রুপ ছিল। টোটাল ৩ টা গ্রুপ ছিল চরমপন্থীদের। বলা হচ্ছে ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? সেটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। CH3COOH এটাকে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। আকবরনামা গ্রন্থের প্রথম অংশ কি বলে? অর্থাৎ আকবরনামা গ্রন্থের প্রথম অংশে কি বলা আছে? এটা কার লিখা? আবুল ফজলের লিখা। এটা মূলত ফার্সি ভাষায় লিখা হয়েছিল। বইটির প্রথম ভাগে আকবরের জন্ম আছে, তৈমুরের পরিবার, আর বাবর আর হুমায়ুন এবং দিল্লির সুরি যে সুলতান তাদের রাজত্ব নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে কি নিয়ে আলোচনা করা হয়েছে? সেখানে বলা হয়েছে যে ১৬০২ সাল পর্যন্ত আকবরের যে রাজত্বকাল সেই সম্পর্কে ইতিহাস বর্ণনা করা আছে। আর আকবরের রাজত্বকালে কী সব ঘটনা হয়েছিল সেগুলো বলা আছে দ্বিতীয় খণ্ডে। আর ৩ নম্বর খণ্ডে কি বলা আছে? সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার কথাও বর্ণনা আছে। অর্থাৎ ৩ নম্বর খণ্ডে প্রশাসনিক ব্যবস্থার কথা বর্ণনা আছে। আকবরের পরিবার, সেনাবাহিনী, রাজস্ব, মুঘল সাম্রাজ্যের ভূগোল নিয়েও এখানে বর্ণনা আছে। বলা আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? প্রথম অধিবেশন তোমার জাতীয় কংগ্রেসের ফরমেশন হয়েছিল ১৮৮৫-তে ২৮শে ডিসেম্বর। যদি তোমাকে জিজ্ঞেস করে আইএনসির যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সেখানকার গভর্নর জেনারেল কে ছিল? তখন হয়ে যাবে বা ভাইসরয় কে ছিল? সেটা হয়ে যাবে লর্ড ডাফরিন। কে হয়ে যাবে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় হয়েছিল। আর প্রতিষ্ঠা কে করেছিল? এ.ও. হিউম। কে করেছিল? এ.ও. হিউম প্রতিষ্ঠা করেছিল ১৮৮৫-তে। এরপরে এর যে অধিবেশনগুলো ভালো করে মনে রাখবে। ১৮৮৫-তে যেটা হয়েছিল বোম্বেতে, এখানে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম সভাপতি হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। এরপরে বোম্বে সেশনে এটা হয়েছিল বোম্বে। তারপরেরটা হয়েছিল বোম্বে কলকাতা। কবে? পরের বছরই হয়েছিল ৮৬-তে ১৮৮৬-তে। সেখানে ছিল দাদাভাই নওরোজিও। দাদাভাই। আর এরপরে চলে আসবে ৮৭-তে কি হয়ে যাবে? বরউদ্দিন তৈয়বজি। বরউদ্দিন। মাদ্রাজ সেশনে। মাদ্রাস। তিনি ছিলেন ফার্স্ট মুসলিম। কে হয়ে যাবে? ফার্স্ট মুসলিম। বোম্বে, কলকাতা, মাদ্রাজ, এলাহাবাদ। এরপরে আসবে এলাহাবাদ। এলাহাবাদ। এলাহাবাদে কে ছিল বলতো? এখানে ছিল জর্জ ইউল। জর্জ ইউল। তিনি ছিলেন ফার্স্ট ব্রিটিশ। প্রথম ব্রিটিশ আইএনসির সভাপতি কে ছিলেন? জর্জ ইউল ছিলেন। নেক্সট দেখো নাও কি বলা আছে? প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টাভিয়াম হিউম। এ.ও. হিউম হয়ে যাবে। প্রথম অধিবেশনে ৭২ জন সদস্য অংশ নিয়েছিল। প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। লর্ড ডাফরিন আইএনসির প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। বরউদ্দিন তৈয়বজি ছিল আইএনসির প্রথম মুসলিম প্রেসিডেন্ট। যদি তোমাকে সেকেন্ড বলে দেয় তখন কি হয়ে যাবে? সেকেন্ড মুসলিম যদি বলে তখন সেটা তোমাকে মনে রাখতে হবে ১৮৯৬। ১৮৯৬ যে বছর বন্দে মাতরম গাওয়া হয়েছিল। ঠিক আছে? কে ছিল বলো তো? কে ছিল বলো? এটা তোমরা কমেন্ট করে বলবে। ঠিক আছে? অ্যানি বেসান্ত। আর কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা আইএনসির প্রেসিডেন্ট। জর্জ ইউল ছিল আইএনসির প্রথম ইংরেজ প্রেসিডেন্ট। এটাও মনে রাখবে, এগুলো তো আমি আগেই বলে দিচ্ছি। নিচের কোন সংস্থা সারথি মোবাইল অ্যাপ চালু করেছে? সারথি মোবাইল অ্যাপ এটা চালু করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি দ্বারা। ওমকারেশ্বর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ওমকারেশ্বর বাঁধ এটা নর্মদা নদীর উপর। এটা একটা গ্র্যাভিটেশনাল ড্যাম। খান্ডোয়া জেলায় অবস্থিত, মধ্যপ্রদেশে। বলা হয় যে পং ড্যাম এটা বিয়াস নদীর উপর অবস্থিত। পং ড্যাম এটা মনে রাখবে। মেত্তুর ড্যাম এটা আছে কাবেরী নদীর উপরে। রাজ্যে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য কোন রাজ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী নিযুত ময়না যোজনা, অর্থাৎ মহিলার শিক্ষা প্রসারের জন্য মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? আসাম। আসাম সরকার চালু করেছে। নেক্সট দেখো নাও কি বলা আছে? ভোক্তা সুরক্ষা আইন ১৯০০ ১৯৮৬ অনুযায়ী কয়টি ধারা উল্লেখ করা হয়েছে? ভোক্তা সুরক্ষা অর্থাৎ এখানে কনজিউমার্স প্রোটেকশন। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ৩১টা। নেক্সট দেখো নাও কি বলা আছে? বলা আছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলিতে ন্যায়সঙ্গত নয়। অর্থাৎ এগুলো ডিপিএসপি। ডিপিএসপি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল? তাহলে এটা হয়ে যাবে নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল হয়ে যাবে তোমার
কারেক্ট অ্যান্সার। 36 থেকে 51 পর্যন্ত আছে, আয়ারল্যান্ড থেকে কপি করা হয়েছে। তাহলে এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। কোথায় বলা আছে? 37 নম্বর আর্টিকেলেই বলা আছে এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। আর যদি তোমাকে বলে যে তোমার ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু জাস্টিসিয়েবল। এটা হচ্ছে জাস্টিসিয়েবল। নেক্সট দেখো না কি বলা হচ্ছে, মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেছিল? এটা প্রথম গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের অর্থনৈতিক উদারীকরণ কোন সালে শুরু হয়েছিল? দেখো এই সাল থেকে প্রচুর প্রশ্ন আসছে এই 1991 এর যে ইকোনমিক রিফর্ম থেকে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে নরসিমহা রাও ছিলেন তখনকার প্রাইম মিনিস্টার, তাকেই বলা হয় ফাদার অফ ইকোনমিক রিফর্ম। আর তার ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং। তাহলে উদারীকরণ কবে শুরু হয়েছে? 1991 তে শুরু হয়েছে। আর এখানেই যে প্রজেক্টটা শুরু হয়েছিল সেটা হচ্ছে এলপিজি রিফর্ম। এলপিজি রিফর্ম এসেছিল লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। নেক্সট দেখো কি বলা আছে, 2024 সালে নাইজেরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র কোন পরিকল্পনা শুরু করেছিল? নাইজেরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি নিয়ে একটা পরিকল্পনা প্ল্যান করেছিল। ঠিক আছে? নাইজেরিয়ার সঙ্গে ইউএসএ। এরপরে বলা আছে ভারতের সমগ্র উত্তরের সমভূমি কি ধরনের মাটি দিয়ে গঠিত? উত্তরের সমভূমি মানে হচ্ছে তোমার ইন্দো গ্যাঙ্গেটিক যে প্লেন আছে সেখানকার কথা বলা হচ্ছে। তার মানে এগুলো তো পলি মাটি হবে। পলিমাটি নিয়ে বা সমভূমি হচ্ছে পলিমাটি নিয়ে গঠিত। যদি তোমাকে দাক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্রাপের কথা বলতো, দক্ষিণ দিকের জায়গার কথা বলতো, তখন সেটা হয়ে যাবে আগ্নেয় শিলা দিয়ে তৈরি অর্থাৎ ব্যাসাল্ট দিয়ে গঠিত। ব্যাসাল্ট, ব্যাসাল্ট দিয়ে গঠিত। নেক্সট দেখো কি বলা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর এটা কোথায় আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর এটা কলকাতায় আছে, পশ্চিমবঙ্গের, এটা সবাই জানো। বলা আছে নিচের কোন অ্যাসিড দুধকে দইয়ে রূপান্তরিত করে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড দুধকে দইয়ে রূপান্তরিত করে। ঠিক আছে? ভারতীয় কাউন্সিল আইন ১৯০৯ সাল হিসাবে কি হিসাবে পরিচিত? ১৯০৯ এর একটা অ্যাক্ট এসেছিল যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটাকে আমরা বলি মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো রিফর্ম। এটা কেন ইম্পোর্টেন্ট? কারণ এই সময় প্রথম সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট শুরু হয়েছিল। ঠিক আছে? প্রথম ফার্স্ট কমিউনাল ইলেকশন স্টার্ট হয়েছিল এর মাধ্যমেই। তাহলে এইজন্য এই লর্ড মিন্টোকে, সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। এজন্য লর্ড মিন্টোকে আমরা কি বলি? ফাদার অফ ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। কাকে বলা হয়? লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। এটা মনে রাখবে। নেক্সট দেখো কি বলা আছে, কমিউনাল ইলেকশন শুরু হয়েছিল এখানে। ৪২তম সংবিধান সংশোধনী আইন ভারতের কোন সালে পাস হয়েছিল সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। বলো তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ৪২তম সংবিধান সংশোধন আইন এটা ১৯৭৬ এ। এখান থেকেও প্রচুর প্রশ্ন আসছে। এখানে ৩ টা নতুন শব্দ যোগ হয়েছিল তোমার প্রস্তাবনাতে, যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। পার্ট 4 এ মৌলিক কর্তব্যকেও এড করা হয়েছিল সেই সময়। মৌলিক কর্তব্য কোথা থেকে কপি করা হয়েছে? এটা কপি করা হয়েছে ইউএসএসআর থেকে। প্রথমে কতগুলো মৌলিক কর্তব্য ছিল? প্রথমে ১০ টা মৌলিক কর্তব্য ছিল। এরপরে একটা এড হয়েছে ২০০২ সালে। ২০০২ সালে একটা এড হয়েছে যেটা ছিল ৮৬ নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ ৮৬ নম্বর সংবিধান সংশোধন। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে, মৌলিক কর্তব্যকে যুক্ত করার জন্য একটা কমিশন বানানো হয়েছিল। তার নাম হচ্ছে স্বর্ণ সিং কমিটি। স্বর্ণ সিং কমিটি, এটাও তোমাদের জিজ্ঞেস করেছে। স্বর্ণ সিং কমিটি। বলা আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যের উপর জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? তো সেখানে শিল্পের উপরে, এটাও বারবার রিপিট হচ্ছে, ভারী শিল্পের উপরে সেখানে জোর দেওয়া হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কখন থেকে কখন পর্যন্ত হয়েছিল? তা ১৯৫৬ থেকে ৬১ পর্যন্ত চলেছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেইন ফোকাস ছিল আমাদের ইন্ডাস্ট্রির উপরে। আর এখানে এই মডেলকেই বলা হয় পিসি মহালানোবিস মডেল। কি বলা হয়? পিসি মহালানোবিস মডেল। আর যদি তোমাকে জিজ্ঞেস করে ফার্স্ট যে প্ল্যানটা ছিল, সেই ফার্স্ট প্ল্যান কিসের উপরে ফোকাস করেছিল? সেটা এগ্রিকালচারের উপর বা কৃষির উপর ফোকাস করেছিল। কৃষি। ৫১ সাল থেকে শুরু হয়েছিল। ১৯৫১ থেকে কত পর্যন্ত চলেছিল? ৫৬ পর্যন্ত চলেছিল। এরপরে যে থার্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল সেটাও মনে রাখবে। থার্ড 5 ইয়ার প্ল্যান হয়ে যাবে তোমার ৬১ থেকে, ১৯৬১ থেকে কত পর্যন্ত চলেছিল? ৬৬ পর্যন্ত। তাহলে এই যে থার্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় গাডগিল যোজনা। কি বলা হয়? গাডগিল যোজনা। নেক্সট দেখো না কি বলা আছে, উদার শক্তি এক্সারসাইজ এটা কোন দেশের বিমান বাহিনীর মধ্যে হয়? উদার শক্তি এক্সারসাইজ এটা হয়ে যাবে ভারতীয় বিমান বাহিনী আর রয়্যাল মালয়েশিয়ার মধ্যে হয়। অর্থাৎ ভারতের সঙ্গে মালয়েশিয়ার হয় উদার শক্তি এক্সারসাইজ। ঠিক আছে? নেক্সট দেখো নাও কি বলা আছে, আর এখানে ভারতের যে
যুদ্ধ বিমানটা অংশগ্রহণ করেছিল সেটা ছিল সুখোই 30 MKI, সুখোই 30 MKI। সুখোই 30 এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? USSR থেকে কেনা হয়েছে সুখোই। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে 36 সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের কোন রাজ্যকে মর্যাদা দেওয়া হয়েছে? এটাও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটাও রিপিট হচ্ছে বারবার। তাহলে এটা মনে রাখবে, এটা 34তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 এ সিকিম হচ্ছে আমাদের রাজ্য হিসাবে যোগদান করেছে। এখানে একটা নতুন শিডিউলও এড হয়েছিল, যেটা হচ্ছে আমাদের 10 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউল আমরা এড করেছিলাম। টোটাল 12 টা শিডিউল আছে। 10 নম্বর শিডিউলে কি বলা আছে? দল বদল কানুন, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে? এটাই বলা আছে। দলবদল কানুন সম্পর্কে এখানে বলা আছে। সংবিধানে একটা নতুন অনুচ্ছেদ যুক্ত হয়েছিল, যেটা ছিল 371F। এরপরে দেখো বলা আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের কৃষির উন্নয়নই ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মেইন ফোকাস। এই প্ল্যানের লক্ষ্যগুলি হচ্ছে বৃদ্ধির হার ছিল 2.1%, কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম 3.6%। এরপরে দেখো বলা হচ্ছে যে 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? কমলা হ্যারিস কোন পার্টি থেকে সেখানে দাঁড়িয়েছিলেন ভোটে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডেমোক্রেটিক পার্টি থেকে। কি থেকে? ডেমোক্রেটিক পার্টি থেকে। মাত্র 226টা আসন সে জিততে পেরেছিল। ডোনাল্ড ট্রাম্প, তিনি বর্তমানে সেখানকার প্রেসিডেন্ট হয়ে গেছেন, অর্থাৎ তিনিই জিতেছেন। তিনি জিতেছেন। তিনি কোন পার্টি থেকে বিলংস করেন? সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি। আমেরিকার পুনরায় প্রেসিডেন্ট হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন। 50টা রাজ্যে টোটাল কতগুলো স্টেট আছে বলো তো? সেখানে টোটাল 50টা স্টেট আছে। আর 538টা সিটের মধ্যে সে পেয়েছে কতগুলো? 295টা সিট সে পেয়েছে। বলা আছে যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করে কে? ভারতের যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে, সেগুলোকে পরিচালনা করে কে? সেটা হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সেগুলোকে পরিচালনা করে। আর্টিকেল 239 এখানেই বলা আছে যে রাষ্ট্রপতি ইউনিয়ন টেরিটরিগুলোর উপরে এগুলোকে দেখাশোনা করবে বা এর উপরে প্রশাসনিক তার হেড হবে। কিন্তু একটা অ্যাপয়েন্টেডের কাউকে একজনকে অ্যাপয়েন্ট করবে, সে তার মাধ্যমে এখানে রেগুলেট করবে। তাহলে এখানে যাকে অ্যাপয়েন্ট করা হবে তার নামই হবে লেফটেন্যান্ট গভর্নর। সেটা হয়ে যাবে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। কত নম্বর আর্টিকেলে বলা আছে? 239 আর্টিকেলে বলা আছে। এরপরে দেখো বলা আছে নিচের কোনটির অধ্যক্ষ প্রধানমন্ত্রী, অর্থাৎ কোনটার সেক্রেটারি প্রধানমন্ত্রী হন? সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় পরিষদ। কিসের? আন্তঃরাষ্ট্রীয় পরিষদ। এটা একটা সাংবিধানিক সংস্থা। ধারা কত নম্বরে আছে? 263 তে আছে। বলা আছে কোন রাজ্যে ম্যাঙ্গো সাওয়ার হয়? খুব ইম্পোর্টেন্ট একটা নাম ম্যাঙ্গো সাওয়ার। এটা জানো কেরালা, কর্ণাটকের উপকূলের অঞ্চলে হয় ম্যাঙ্গো সাওয়ার। এটা সবাই পারবে। ভালো করে মনে রাখবে। যদি তুমি ভারতের নিচের দিকটা দেখো, এখানে থাকবে ম্যাঙ্গো সাওয়ার, এখানে হবে আঁধি, এই জায়গাতে রাজস্থানের এখানে হবে আঁধি, ঠিক আছে? আর এই উপরের এই জায়গাতে হবে লু। এখানে কি হবে? লু হবে। আর এই জায়গাতে হবে কালবৈশাখী, কালবৈশাখী। এরপরে দেখো কি বলা আছে? 2024 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস কোন খেলাটি অন্তর্ভুক্ত হয়েছে? খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় হয়েছিল? সেটা হয়েছিল তামিলনাড়ুতে 2024 সালে। এই ঐতিহ্য এখানে কি অংশগ্রহণ হয়েছিল? নতুন, নতুন খেলা দেখো। কালারিপায়াত্তু, গাটকা, থাংটা, কাবাডি, যোগাসন, এগুলো প্রথমবারের মতো এখানে খেলা হয়েছিল। আর প্রথমবারের মতো কি না, তামিলনাড়ুর একটা স্থানীয় খেলা যেটা হচ্ছে সিলাম্বাম। সিলাম্বামকে এখানে প্রদর্শনী বা ডেমো হিসাবে খেলা হয়েছিল সিলাম্বাম। এটা হচ্ছে তামিলনাড়ুর একটা প্রাচীন খেলা। এরপরে দেখো কি বলা আছে? নিচের কোনটি হিমাচল প্রদেশের উপজাতি? হিমাচল প্রদেশের উপজাতি কোনটা? সেটা হয়ে যাবে, দেখো এখানে অনেক তো উপজাতি আছে। অপশানে তোমাদের গাদ্দি ছিল, তাহলে গাদ্দি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো কিন্নর উপজাতি আছে, গুজ্জর আছে, লোহল আছে, গাদ্দি আছে, সোয়াংলা আছে, পাংওয়াল আছে আর খাম্পা আছে। তাহলে এর কারেক্ট অ্যান্সার গাদ্দি উপজাতি হবে। লখনৌতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? 1857 সালে, দেখো এটাও বারবার রিপিট হচ্ছে। লখনৌতে বেগম হজরত মহল, আর সেখানে দমন করেছিল কে? বিদ্রোহ দমন করেছিলেন স্যার ক্যাম্পবেল। ক্যাম্পবেল এই বিদ্রোহকে দমন করেছিল। কানপুরে থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব, ঠিক আছে? রাও সাহেব তাঁতিয়া টোপে। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, এলাহাবাদ বেনারস থেকে মৌলভী লিয়াকত আলী, বারেলি থেকে বাহাদুর খান, মথুরা থেকে সেবি সিং কদম সিং, বিহার থেকে কুনওয়ার সিং, ঠিক আছে? এরপরে দেখো কি বলা আছে? 1857 সালে চীন হাটের যুদ্ধ কোথায় হয়েছিল? চীন হাটের যুদ্ধ এটা কোথায় হয়েছিল? এটা 1857 সালে হয়েছিল ব্রিটিশ বাহিনী আর ভারতীয় বিদ্রোহীদের মধ্যে। চীন হাট আওয়াধ লখনৌর কাছে।
তার মানে লখনৌর কাছে হয়েছিল উত্তরপ্রদেশে। ঠিক আছে? ইসমাইলগঞ্জে এটা সংগঠিত হয়েছিল। ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিল কমিশনার হেনরি লরেন্স। তাহলে ব্রিটিশদের হয়ে কে ছিলেন? সেখানে নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লরেন্স। ঠিক আছে? এরপরে বলা আছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? খুব সহজ প্রশ্ন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সেটা হয়ে যাবে ৮। তার অ্যাটমিক নাম্বার ৮ আর তার যে অ্যাটমিক মাস পারমাণবিক ভর কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে ১৬। ইত্রেয় ব্রাহ্মণ এটা কোন বেদের সঙ্গে সম্পর্কিত? ইত্রেয় ব্রাহ্মণ এটা হয়ে যাবে, এটা ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত। ঋগ্বেদে এর কথা আছে। কৌশিটকী ব্রাহ্মণ আর হচ্ছে ইত্রেয়া ব্রাহ্মণ এটা তোমার ঋগ্বেদে তুমি পেয়ে যাবে। তৈত্রী আর শতপথ ব্রাহ্মণ। তৈত্রী আর দেখো তৈত্রী ব্রাহ্মণ এটা আছে তোমার যজুর্বেদে। এটা কোথায় আছে? যজুর্বেদে। আর ইত্রেয়ী আছে ঋগ্বেদে। বলা আছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সুপার কম্পিউটার চালু করেছে? এটা তো বারবার রিপিট হচ্ছে পরম রুদ্র। কতগুলো? ৩ টা। কোন শিফটে জিজ্ঞেস করছে কতগুলো? কোন শিফটে জিজ্ঞেস করছে কম্পিউটারের নাম। কোন শিফটে জিজ্ঞেস করছে আর কি? এগুলোই জিজ্ঞেস করছে। এরপরে দেখো বলা আছে যে ১৮৫৭ সালে বিদ্রোহের সময় সৈন্যদের বক্তৃতায় কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? ১৮৫৭ সালে যখন বিদ্রোহের বক্তৃতার সময় সৈন্যরা হিন্দি আর উর্দু ভাষায় বক্তৃতা দিতেন। ব্রোঞ্জ নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? অর্থাৎ মহেঞ্জোদারো না হরপ্পা? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত বলো তো? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর এটার প্রথম এটাকে খনন কার্য কে শুরু করেছিল? রাখাল দাস ব্যানার্জি। ১৯২২ এ রাখাল দাস ব্যানার্জি, আর.ডি. ব্যানার্জি। ঠিক আছে? এটা মনে রাখবে এই মূর্তিটি এখানে সিন্ধু সভ্যতার শিল্পকর্ম। এখানেই পাওয়া গেছে বিয়ার্ডেড ম্যান। ঠিক আছে? একটা লোকের ছবি আছে দেখবে, বিয়ার্ডেড ম্যান। তাহলে তার ছবি এখানে দেখতে পাওয়া গেছে। মূর্তি একটা পাওয়া গেছে। এরপরে দেখো বলা আছে যে ১৮৫৭ সালে মিরাট বিপ্লবের পর সৈন্যরা কোথায় গিয়েছিল? মিরাট যে বিপ্লব হয়েছিল তারপরে সৈন্যরা কোথায় গিয়েছিল? এরপরে তারা দিল্লির দিকে চলে গেছিল। কোন দিকে? দিল্লির দিকে গেছিল। অন্যান্য ভারতীয় সৈন্য বেসামরিক নাগরিকদের নিয়ে শহরটি তারা দখল করেন। পরবর্তীকালে তারা উত্তর-পশ্চিম প্রদেশ ও আওয়াধের বিশাল এলাকা দখল করে। এরপরে দেখো বলা আছে গুরু নানকজি কখন জন্মগ্রহণ করেছিল? গুরু নানকের জন্ম কবে হয়েছিল সেটা তোমাকে জিজ্ঞেস করেছেন। তিনি হচ্ছে ফার্স্ট শিখ গুরু। তুমি যদি জিজ্ঞেস করে ১ম শিখ গুরু কে ছিলেন? সেটা হয়ে যাবে গুরু নানক। তিনি ১৪৬৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। জেলা আদালতের বিচারক হতে কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? আইনজীবী বা প্লিডার হিসাবে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আইনজীবী হিসাবে, তবেই জেলা আদালতের বিচারক হতে পারবে। আর জেলা আদালত অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের যে বিচারপতি হয় তাকে অ্যাপয়েন্ট করে কে? সেটা হয়ে যাবে গভর্নর। কে অ্যাপয়েন্ট করে? গভর্নর। এটা ভালো করে মনে রাখবে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিকে গভর্নর অ্যাপয়েন্ট করে। বাকি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে অপসারণ করতে পারে? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করতে পারে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হয়ে যাবে কারেক্ট। আর এদের কার্যকাল কত হয়? ৬ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত। ঠিক আছে? নিচের কোনটি ভারতের সবুজ বিপ্লবের খারাপ প্রভাব? এটা আরেকটা হতো 53। ঠিক আছে? এটা আলাদা একটা কোয়েশ্চেন হতো। বলা আছে ভারতের সবুজ বিপ্লবের খারাপ প্রভাব কি ছিল? ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছিল। মাটির গুণগত মান খারাপ হয়ে গেছিল। কারণ সেখানে প্রচুর কীটনাশক, সার ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও মাটির ক্ষয় হচ্ছিল, জল সম্পদের শোষণ হচ্ছিল, মানব আর প্রাণীর স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ছিল, হেলথের উপরও প্রভাব পড়েছিল। এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে। এটাও এসছে আগের শিফটে। বলা আছে স্যার জোসেফ নয়েল প্যাটেন ১৮৫৭ সালে বিদ্রোহের সময় ভারতের ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটা চিত্রকর্ম তৈরি করেছিলেন। তো সেই চিত্রকর্মটি বা সেই ছবিটি হচ্ছে ইন মেমোরিয়াম কে করেছিল? জোসেফ নয়েল প্যাটেন। এরপরে দেখো বলা আছে যে তিনি স্কটিশ অর্থাৎ স্কটল্যান্ডের একজন শিল্পী ছিলেন। পাট উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? পাট উৎপাদনে তো ওয়েস্ট বেঙ্গল হবে নাকি? জুট উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল। যদি তোমাকে কটন প্রোডাকশন বলে তখন সেটা হয়ে যাবে গুজরাট। গুজরাট হবে। দেখো এখানে কি বলা আছে পলিমাটির অনেক ধরনের ফসল জন্মে যেমন ধান, গম এটা বাদ দাও। বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশিকে। বিহারের দুঃখ কাকে বলা হবে? কোশিকে বলা হবে। ভারতের নিচের কোন রাজ্যে গঙ্গোর উৎসব সেলিব্রেট হয়? গঙ্গোর উৎসব সেলিব্রেট হয় রাজস্থানে। রাজস্থানে গঙ্গোর উৎসব সেলিব্রেট। এছাড়াও পুষ্কর মেলা সেখানে হয়।
বলা আছে গৌরী পার্বতী দেবীর সম্মানে চৈত্র মাসে পালিত হয় গঙ্গোর উৎসব। এটা আলাদা পয়েন্ট করে দিয়েছে। যাই হোক, এটা রাজস্থানের গুজরাটের বেশ কিছু অংশে পালিত হয়। অবিবাহিত মহিলারা যোগ্য বর প্রাপ্তির জন্য এটা পুজো করে। যাই হোক, দেখো নেক্সট কি বলা আছে, ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? ভারতের দীর্ঘতম উপনদী নয়, এটা যে গঙ্গার। গঙ্গার দীর্ঘতম উপনদী সেটা কি হয়ে যাবে? যমুনা। যমুনা বা ভারতেরও তুমি বলতে পারো দীর্ঘতম উপনদী হয়ে যাবে যমুনা। যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে, ভারতেরও তুমি বলতে পারো গঙ্গার উপনদী হচ্ছে যমুনা। এরপরে দেখো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যমুনার একটা উপনদী আছে, যমুনার যদি দীর্ঘতম উপনদী বলে, এর দীর্ঘতম উপনদী কি? সেটা হয়ে যাবে টোনস। টোনস হয়ে যাবে যমুনার দীর্ঘতম উপনদী। নেক্সট দেখো না কি বলা আছে, জম্মু কাশ্মীরের উপপ্রধানমন্ত্রী কে? জম্মু কাশ্মীরের নতুন প্রধান মুখ্যমন্ত্রী হয়েছে কে? উপমুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করেছে। মুখ্যমন্ত্রী যদি হতো সেটা ওমর আবদুল্লাহ হতো। আর যদি ডেপুটি সিএম জিজ্ঞেস করে সেটা হচ্ছে সুরিন্দর কুমার চৌধুরী। সুরিন্দর কুমার চৌধুরী হয়ে যাবে ডেপুটি সিএম। ভারতীয় সংবিধানের আর্টিকেল 338 এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এখানেই বলা আছে তপশিলি জাতি আর উপজাতির কমিশন। অর্থাৎ এখানেই বলা আছে, দেখো আর্টিকেল 338 প্রথমে ছিল ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এরপরে কি এসছে? 338 এ এসছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। তারপরে এসছে 338 বি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। ঠিক আছে? তাহলে এগুলো ভালো করে একটু দেখে রাখবে। এরপরে দেখো কি বলা আছে, অনুচ্ছেদ 70 অর্থাৎ আর্টিকেল 40। আর্টিকেল 40 কিসের সঙ্গে সম্পর্কিত? কিসের সঙ্গে নয়, এটা কোন প্রিন্সিপালের উপরে এটা বানানো হয়েছে? তো এটা হয়ে যাবে গান্ধীবাদী প্রিন্সিপাল। কারণ আর্টিকেল 40 তেই কি বলা আছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তাহলে ভিলেজ পঞ্চায়েতের কথা এখানে বলা আছে। আর এটা ডিপিএসপির মধ্যে পড়ে। সেটা কি প্রিন্সিপাল? গান্ধীবাদী প্রিন্সিপালের উপরে। ঠিক আছে? গান্ধীবাদী যে নীতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 40, 43, 43 বি, 46, 47 আর 47। ঠিক আছে? দেখো কি বলা আছে এখানে, ভারতের সংবিধানের সূত্র পিটক কোন ধর্মের অন্তর্গত? সূত্র পিটক কোন ধর্মের অন্তর্গত? সেটা হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। কোন ধর্মের অন্তর্গত? বৌদ্ধ ধর্ম। দেখো পিটক, ত্রিপিটক, 3টা পিটক আছে, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিদমন পিটক। তো বৌদ্ধ ধর্ম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লে জেলার বারালাচা পাস কি হয়ে যাবে এটা? বারালাচা। বারালাচা পাস কোন জেলাকে কার সঙ্গে যুক্ত করেছে? সেটা যে মানালির সঙ্গে যুক্ত করেছে। কার সঙ্গে? লেকে মানালির সঙ্গে যুক্ত করেছে বারালাচা পাস। বারালাচা পাস ভারতের হিমাচল প্রদেশের লাহোল ও স্পিতি জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে এত দরকার। নেক্সট দেখো কি বলা আছে, নিচের কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি পেয়েছিল? গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি পেয়েছিল 1858 এর যে অ্যাক্ট ছিল সেখানে। এখানে একটা নতুন নতুন পদ বানানো হচ্ছে যেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট এই পদটাও এখানে বানানো হয়েছিল। গভর্নর বা যে ভাইসরয় তিনি কাকে রিপোর্ট করতেন? এই সেক্রেটারি অফ স্টেটকে রিপোর্ট করতেন। এই সেক্রেটারি অফ স্টেট কাকে রিপোর্ট করতো? সেটা হয়ে যাবে কুইন যে থাকতো তাকে। গভর্নর জেনারেল ভারত সরকার আইন 1858 দ্বারা ভাইসরয় উপাধি দিয়েছিল। আর প্রথম কে ছিলেন ভাইসরয়? লর্ড ক্যানিং হয়ে যাবে প্রথম। লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। এটা যাবে ভারতমালা প্রকল্প। এটা কি হয়ে যাবে? ভারতমালা। ভারতমালা প্রকল্পের প্রথম পর্বের দৈর্ঘ্য কত? সেটা হয়ে যাবে 34,800 কিলোমিটার। ঠিক আছে? ভারতমালা আগেরটা ছিল গোল্ডেন চতুর্ভুজ আগেরটা। আর এটা হচ্ছে ভারতমালা। ঠিক আছে? এটা 2015 তে শুরু হয়েছে। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 34,800 কিলোমিটার। নেক্সট দেখো কি বলা আছে, তোলকাপ্পিয়াম। তোলকাপ্পিয়াম এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকরণ বই। কোন ভাষায় লেখা হয়েছিল? এটা তামিল ভাষায় লেখা হয়েছে। তামিল ভাষার একটা ব্যাকরণ বই তোলকাপ্পিয়াম। এরপরে দেখো কি বলা আছে, ভারতের আরব সাগরের এস্চুরি তৈরি করে কোন নদী? অর্থাৎ যেগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হবে, দক্ষিণ বলছি আবার, যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হবে তারাই তো আরব সাগরে আসবে। অর্থাৎ নর্মদা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। আর এরা ডেল্টা তৈরি করে না। যেগুলো আরব সাগরে আসে তারা সবসময় এস্চুরি তৈরি করে, এস্চুরি। বলা হয় যে সর্দার সরোবর বাঁধ এটা কোন নদীতে আছে? সর্দার সরোবর বাঁধ এটাও আমি আগে বলেছি নর্মদা নদীর উপরে আছে, গুজরাটের কেওড়িয়া গ্রামে এটা আছে। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপরে আছে। ঠিক আছে? এরপরে দেখো বলা আছে বিসিজি। বিসিজির পূর্ণরূপ কি? বিসিজির ফুল ফর্ম কি? সেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালিমেট গুয়েরিন।
BCG কিসের টিকা? এটা হচ্ছে একটা যক্ষ্মার টিকা। যক্ষ্মা বা টিবি। টিবির ভ্যাকসিন হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কন্ডিলা, উপমুখ্যমন্ত্রী কন্ডিলা পবন অর্থাৎ কে পবন, অন্ধ্রপ্রদেশের যে ডেপুটি সিএম আছে তিনি কোন দলের সদস্য? সেটা হয়ে যাবে জনসেনা পার্টির সদস্য। উষ্ণতা বাড়লে তামার তারের রোধ কি হয়? উষ্ণতা যদি বাড়ে তামার তারের রোধও কি হয়ে যাবে? বাড়বে। তামার তারের রোধও বাড়বে। যদি তোমাকে জিজ্ঞেস করে ভালো সবথেকে ভালো বিদ্যুতের সুপরিবাহী কোনটা? সেটা হয়ে যাবে সিলভার। সিলভার হচ্ছে সবথেকে বেস্ট কন্ডাক্টর কিসের? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির বেস্ট কন্ডাক্টর সেটা হয়ে যাবে রূপা। ঠিক আছে? বোম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বে যে প্রেসিডেন্সি রেডিও ক্লাব সেটা ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোষের শক্তিকর কাকে বলা হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিকর বলি। এখানে মনে রাখবে সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রোটিন ঘর কাকে বলা হয়? সেটা হয়ে যাবে রাইবোজোমকে। এগুলো ভালো করে দেখে রাখবে। প্রোটিন ঘর হয়ে যাবে রাইবোজোম। যদি তোমাকে জিজ্ঞেস করে যে সুইসাইড ব্যাগ সেটা হয়ে যাবে আত্মঘাতী থলি, সেটা হয়ে যাবে লাইসোজোম। লাইসোজোম হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে প্যাকেজিং এর কাজ কে করে? প্যাকেজিং সেটা হয়ে যাবে গলগি বডি। তাহলে এগুলো হয়ে যাবে তোমার ভালো করে মনে রাখবে। হিমালয়ের সর্বোচ্চ রেঞ্জ কোনটা? সেটা হয়ে যাবে গ্রেট হিমালয়। সর্বোচ্চ সবথেকে উঁচু রেঞ্জ যেটা সেটা হয়ে যাবে গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। এর উপরেই কি আছে? এর উপরেই যত হাইয়েস্ট পিক অর্থাৎ মাউন্ট এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে। মাউন্ট এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে। এগুলো সব এর উপরেই আছে। সর্বনিম্ন কোনটা? যেটা হচ্ছে লেসার হিমালয়, যেটা হচ্ছে হিমাচল। লেসার হিমালয়। এরপরে দেখো কি বলা আছে? স্পাউ নৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? স্পাউ নৃত্য এটা হচ্ছে লাদাখে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? লাদাখের চাংপা উপজাতি এটাকে সেলিব্রেট করে। চাংপা উপজাতি লাদাখে দেখতে পাওয়া যায়। এছাড়াও লাদাখে তুমি লোসার পাবে। কিন্তু লোসাং যদি তোমাকে জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করেছে, লোসাং যদি হয় সেটা হয়ে যাবে সিকিম। লোসাং হলে সেটা সিকিম হবে। নেক্সট দেখো বলা আছে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে? এটা সম্পর্কে কোনটা সঠিক? তো এখানে কিছু তোমার স্টেটমেন্ট দেওয়া ছিল হয়তো। তাহলে এখানে দেখো এটা কি নিয়ে কাজ করে দেখো এনজিটি হচ্ছে পরিবেশ সুরক্ষা, বন সুরক্ষার পরিবেশ সম্পর্কিত আইন ও অধিকার প্রয়োগ এনজিটির হাতে রয়েছে। এনজিটি ১৮ই অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরিবেশ সংক্রান্ত মামলায় দ্রুত বিচার প্রদান করে। বলা আছে প্যারা অলিম্পিকে ২ টি স্বর্ণপদক জয়ী অবনী লেখারা কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা তো শুটিং হবে। তিনি প্যারা অলিম্পিকের সঙ্গে যুক্ত। কোথাকার বলো তো? রাজস্থানের। কোথাকার? রাজস্থান। নিচের কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল চৌরি চৌরা ঘটনার পর। চৌরি চৌরা ঘটনার পরেই তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন ২২ সালে। এরপরে বলা আছে লালা রাজপথ রায় কোন কমিশনের বিরোধিতা করেছিল? সেটা হয়ে যাবে সাইমন কমিশন। সাইমন কমিশনের গঠন কবে হয়েছিল? ১৯২৭ এ। আর ভারতে কবে এসেছিল? ১৯২৮ এ। ১৯২৮ এ ভারতে এসেছিল। ঠিক আছে? এই ব্রিটিশ পার্লামেন্টের ৭ সদস্য এখানে ছিল আর সভাপতি ছিল স্যার জন সাইমন। এরপর দেখো বলা হচ্ছে অপারেশন শক্তি কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? অপারেশন শক্তি এটা হচ্ছে ভারত আর ফ্রান্সের মধ্যে আয়োজিত হয়েছিল অপারেশন শক্তি। এরপরে বলা আছে প্যারিস অলিম্পিক ২০২৪ এ হকিতে কোন পদক জেতার জন্য প্রতিটি খেলোয়াড়কে কত টাকা দেওয়া হয়েছিল? ও এটা কোন পদক নয়, এটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ পদক তো জিতেছিল। তাহলে ব্রোঞ্জ পদক জেতার জন্য কত টাকা করে দেওয়া হয়েছিল? প্রত্যেক সদস্যকে ১৫ লাখ করে দেওয়া হয়েছিল। কত করে? ১৫ লাখ করে দেওয়া হয়েছিল। ঔপনিবেশিক আমলে ভারত কি রপ্তানি করত? যখন ভারতের উপর ব্রিটিশ শাসন চলছিল, সেই সময় ভারত কি জিনিস বাইরে রপ্তানি করত? তো সেটা হয়ে যাবে পাট, উল, নীল, তুলা, আখ এরকম জিনিস ভারত রপ্তানি করত। পাটও করত, উল করত, তুলা, নীল চাষ করানো হতো আমাদের দিয়ে। তাহলে এগুলোও আমরা বাইরে রপ্তানি করতাম। মেইনলি যে জিনিসটা রপ্তানি করতাম সেটা হচ্ছে পাট। ঠিক আছে? পাট, তুলা। ঠিক আছে? এগুলো রপ্তানি করতাম আর তারা সেখান থেকে আমাদের এখান থেকে নিয়ে যেত এগুলো। সেখানে ড্রেস বানাতো আর নিয়ে আসতো আমাদের এখানে বিক্রি করত বেশি দামে। বলা আছে যে বলা আছে যে ১৮৫০ সালে ভারত থেকে ব্রিটেনে সবচেয়ে বেশি কি রপ্তানি করা হয়েছিল? সেটা হয়ে যাবে কাঁচা তুলা। কাঁচা তুলা সবথেকে বেশি আমরা রপ্তানি করেছিলাম ১৮৫০ থেকে সালে ভারত থেকে ব্রিটেনে। ঠিক আছে? এরপরে বলা আছে নিচের কোন হরপ্পা সভ্যতার স্থান থেকে তৃষ্ণার্ত কাকের গল্প আমরা পাই? তৃষ্ণার্ত কাকের গল্প আমরা কোন জায়গা থেকে পাই? সেটা হয়ে যাবে লোথাল থেকে।
লোথাল। লোথাল একটা পোর্ট সিটি। যদি তোমাকে জিজ্ঞেস করে যে হরপ্পা সভ্যতার বন্দর শহর কোনটা? সেটা হয়ে যাবে লোথাল। বলা আছে জাতীয় জ্বালানি কোটা অর্থাৎ ন্যাশনাল ফুয়েল কোটা স্কিম এটা কোন দেশ থেকে শুরু হয়েছে? এটা হয়ে যাবে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে ন্যাশনাল ফুয়েল কোটা এটা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কোন দলের সদস্য? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? চন্দ্রবাবু নাইডু। তিনি তেলেগু দেশম পার্টির থেকে বিলংস করেন। বলা আছে একটা বেগ আর সময়ের গ্রাফের সঙ্গে কি সম্পর্কিত? বেগ আর সময়ের গ্রাফের সঙ্গে সেটা হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ তার সঙ্গে সম্পর্কিত হবে। বলা আছে সমগ্র গ্রামীণ রোজগার যোজনা। সমগ্র গ্রামীণ রোজগার যোজনা কোন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে মনরেগা। মনরেগার সঙ্গে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এগুলোই ছিল তোমাদের যে ৯ তারিখের ৯ তারিখ মার্চের আরপিএফ এর ৩টা শিফটের কোয়েশ্চেন। আরপিএফ এর ৩টা শিফটের কোয়েশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।